ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস আজ। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও থামেনি নৃশংসতা। যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। মানিক মিয়ায় ঐতিহাসিক জুলাই ঘোষণা আজ। থাকছে মুক্তিযুদ্ধ সহ অতীতের গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায় জনগণ। যুব সমাবেশে তারেক রহমান। অস্থিরতা তৈরিতে চক্রান্তের অভিযোগ। পাট সংকটে কুমিল্লায় 6 বছরে 6 কারখানা বন্ধ। ফের উৎপাদন ফেরাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান। নড়াইলে 100 বছরের পুরনো পরিত্যক্ত ভবনে বিচার কাজ। অর্থ বরাদ্দ না হওয়ায় শুরু হয়নি নতুন ভবনের কাজ। শুভ সকাল। এখন সকালের আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি তানজিম শাফিন। আমি জানসিন জুথিকা। জনরস আর তিরস্কার ও ঘৃণা সঙ্গী করে হাজারো শহীদের রক্ত মারিয়ে 1 বছর এদিনে দেশ থেকে পালিয়েছিলেন শেখ হাসিনা। সেদিন গণভবন দখলে নেয় ছাত্র জনতা। একদিকে ছিল বিজয় মিছিল, অন্যদিকে নৃশংসতা। শেখ হাসিনার দেশ ছাড়ার পরও যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। রক্তে লেখা সেই 36 জুলাই নিয়ে আরও জানাবেন সিফাত শাহরিয়ার। মাথায় গুলি করে মারছে ভাই, কে বলে শোনি একটা ভাই। আরো 3 জন স্পট ডেড ভাই, এই নিয়ে 4 জন। ভাইয়ের লাশের সুরতহাল বাদ দিয়ে বুলেটে বিদীর্ণ বুক নিয়ে কাটাতার তাজা রক্ত, দমবন্ধ টিয়ার গ্যাস মারিয়ে গণভবনের কয়েক গজে যখন মুক্তিকামীরা, সূর্য তখন মগজে। গণভবনের দরজা খোলা। এক সময়ের দুর্দণ্ড প্রতাপ আর ক্ষমতার উপর জনরোষের তিরস্কার। পালালেন শেখ হাসিনা। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে সেটি বড় অক্ষরে হলো প্রধান খবর। Bangladesh Prime Minister has resigned and left the country. She has actually already left the country. বিদ্রোহ রূপ নিল বিজয়ে। হাজার থেকে লাখে গণভবন, সংসদ ভবন, রাজপথ তখন মানুষের। টানা 1.5 যুগের নির্যাতিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মুহূর্তেই। অনেক দিন যাবত থেকে যে আন্দোলন, যে সংগ্রাম চলছিল, তারপরে এক দফার যে দাবি, সেটি সবশেষ আদায় হলো এবং সাধারণ যে মানুষ রয়েছে, সর্বস্তরের মানুষ, তারা এখানে এসে যুক্ত হয়েছে। আর 71-এ মুক্তিযুদ্ধ করতে পারি নাই, 2024 সালে মুক্তিযুদ্ধ বিজয় হওয়ার পরে যে আনন্দটা, সেই আনন্দটা পাচ্ছি। আমরা যেটি দেখছি, সাধারণ যে মানুষ, ছাত্র জনতা সকলে এসে এই গণভবনে এবং এই যে ভেতরে প্রবেশ করছে। অনেকদিন ধরে গণভবনের সামনে দিয়ে হাঁটার অধিকার হারিয়ে ফেলেছিলাম। এখন দেখলাম যে তুমি আমার অধিকারকে গলায় চেপে ধরেছো। হ্যাঁ, সেই অধিকার কিভাবে আদায় করতে হয় আমার ছোট ছেলেরা দেখিয়ে দিয়েছে। সেখানে চলে গেছে, খুব স্বৈরাচারী করছে। আমরা চাই এবার সুষ্ঠু শাসন আবার প্রতিষ্ঠিত হোক। একদিকে বিজয় উল্লাস, ঠিক তার উল্টো পিঠে রাজধানীর 2 প্রবেশ মুখ সাভার, আশুলিয়া ও যাত্রাবাড়িতে চলে নৃশংসতা। সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত কয়েকজন নিহত হলেও বড় সহিংসতা ঘটে তারপর।
ফুটেজ বিশ্লেষণে দেখা যায় যাত্রাবাড়ি থানার ভেতর থেকে গ্রেনেড সদৃশ কিছু নিক্ষেপ করা হয় ছাত্র জনতার উপর। দিক বিদিক ছোটাছুটির মধ্যে কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারায় অর্ধশত মানুষ। নিরস্ত্র অনেকেই আকুতি জানিয়েও শেষ রক্ষা পায়নি। আধা ঘন্টা পর গলিয়ার ফুটপাত পরিণত হয় তাজা লাশের স্তূপে। অন্য প্রান্ত সাভার আশুলিয়ায় রাত পর্যন্ত শুধু গুলিবর্ষণ আর হত্যাই হয়নি, 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংসতার সাক্ষী হয় দেশ। এর আগে কারফিউ ভাঙতে বিচ্ছিন্নভাবে হত্যাযজ্ঞ চলে শহরের বিভিন্ন পয়েন্টে। শানখারপুলের সকাল ছিল বেশি বিভৎস, নিকট দূরত্ব থেকে নগ্ন হামলা চলে সেখানে। এমন তাজা রক্ত মগজ দিয়ে আজন্ম পঙ্গুত্ব বরণ করে নিয়ে ক্ষমতা মারিয়ে যে বিজয়, সেটিই তো জুলাই। ৩৬ জুলাই। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নেত্রকোনায় শহীদ হয়েছেন 17 জন। এদের মধ্যে বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আন্দোলনের 1 বছর পরও এখনও শহীদদের স্মৃতি ধরে রাখতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমন অভিযোগ পরিবারগুলোর। এদিকে জেলা প্রশাসক জানান, জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। রিফাদ আহমেদ রাসেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার ওমর ফারুক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির একজন যোদ্ধা। 2024 সালের 19 জুলাই রাজধানীর লক্ষ্মীবাজারে পুলিশের গুলিতে নিহত হন এই তরুণ। ছেলের মৃত্যু এখনো দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়ায় মাকে। ছেলের রেখে যাওয়া শালিক পাখি এখন তার একমাত্র সান্ত্বনার আশ্রয়স্থল। পাখির নামও রেখেছেন অমর। তিনি চান ছেলে অমর ফারুকের নামেই নামকরণ হোক বিরিশিরি ব্রিজের। আমার ফারুক কত ছেলের আলমুহের দিকে ছায়া তাহিয়া দিয়ে আমার উপরের মতো গেলা পাই না, আমার উপরের মতো আমি আর কেউ দিই না। আরেক শহীদ রমজান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর ভেঙে গেছে পুরো পরিবারের স্বপ্ন। পরিবারের বসবাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ করা হলেও বেঁচে থাকার জন্য স্থায়ী ব্যবস্থার দাবি পরিবারের। কিন্তু সে আমার সন্তানদের রাস্তায় গুলি করে ফেলা দিছে। ফ্যামিলির মধ্যে আমার কেউ ভরসা দেওয়ার মতো বা কোনো সাহায্য করার মতো এরকম সন্তান আমার আর নাই। আমার বাইরে যে কি কারণে মারছে বা কোন অপরাধে তার কোনো বিচার পাই নাই, আর মনে হয় না পাবো। এই সরকার ফুটগত আর দ্বিতীয় সরকার কি আমার কি ফুট করবো না কি করবো, এটা আমি ভাবতে আছি না। একমাত্র সন্তান জাকিরকে হারিয়ে পাগল প্রায় মা মিছিলি বেগম। তার ইচ্ছে অনুযায়ী ছেলের কবরের পাশেই থাকার ব্যবস্থা করেছে প্রশাসন, তবে জীবন ধারণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তার। আল্লাহ আমার ছেলেরে আল্লাহ জান্নাত দেয়, আর আমার ছেলে যা আশা ছিল আল্লাহ তাহা আশা পূরণ করে আল্লাহর কাছে আমি এই শুক্র আদায় করি আল্লাহর কাছে। জুলাই আন্দোলনে নিহত জেলার 17 পরিবারের মধ্যে দরিদ্র 4 পরিবারকেই ইতিমধ্যেই সরকারি ঘর দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শহীদদের স্মৃতি রক্ষার্থে নেওয়া হচ্ছে উদ্যোগ বলেও জানান এই কর্মকর্তা। 17 জন শহীদের জন্য 17টি রাস্তা নামকরণ করার জন্য এবং ফলক সহ, তো সেই 17টির কিন্তু ফলক অলরেডি হয়ে গেছে, জাস্ট উন্মোচনের অপেক্ষায়। অর্থাৎ আপনারা যে প্রশ্নগুলো করছেন, যেটা শহীদদের যে দাবি, সেই দাবির লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই 17টি কিন্তু আমরা 5 আগস্টের আগে এই 17টি রাস্তার নাম ফলক করা হয়ে গেছে, এটি কিন্তু আমরা উন্মোচন করব। গত মে মাসে জেলায় জুলাই বিপ্লবে আহত সাংবাদিক, শিক্ষার্থী সহ 137 জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করে প্রশাসন। তবে আন্দোলনে সরব অনেক শিক্ষার্থী এখনো কর্মহীন। রিফাত আহমেদ রাসেল, এখন, নেত্রকোনা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।
এদিকে গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আজই মানিক মিয়া এভিনিউয়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটের বর্ণনা থাকবে এই ঘোষণাপত্রে। এছাড়া আওয়ামী লীগ আমলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের বিচারের পাশাপাশি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের উল্লেখ থাকবে ঘোষণাপত্রে। এটি প্রকাশ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে ব্যাপক প্রস্তুতি। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো এর আয়োজন থাকছে। বেলা 11টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান শুরু হবে বলে কলরব ও সাইমুম শিল্পগোষ্ঠীর গান দিয়ে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় পরিবেশিত হবে আর্টসেলের গান। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গেল বছরের শেষ দিন 31শে ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। তখন ঐক্যের স্বার্থে অভ্যুত্থানের সব পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেয় সরকার। জুলাইয়ের শহীদদের ত্যাগ জাতিকে একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শহীদের আত্মত্যাগের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। জানান, একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। বাণীতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বাণীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদের স্মরণ করেন অধ্যাপক ইউনূস। বলেন, জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণ প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করছে বলেও জানান তিনি। এদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুবর্ণ সুযোগ নষ্ট করতে সরকারের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য আহত আর গত 1.5 দশকে স্বৈরশাসনের কবলে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোকে ঘিরে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের এই আয়োজন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন যুবদলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। অতীতের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ নষ্ট করতে সরকারের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ভোট আদায় করে ছাড়বে। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই। ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের জনগণ প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চায়। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করছে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে, এবং যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকে শুরু করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার করে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই বিএনপি আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে বলে জানান নেতারা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে ছাত্র জনতাকে রাজধানীতে আনতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, আপনার কাছে জানতে চাই, বিশেষ ট্রেনের ছাত্র জনতার ভিড় কেমন দেখছেন এবং ট্রেনটি কখন ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে জানাবেন। রাজশাহী থেকে রেল স্টেশন থেকে জুলাই ঘোষণাপত্র উপলক্ষে যে বিশেষ ট্রেন দেওয়া হয়েছে, সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই আর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আছে। 7:20 নাগাদ এখান থেকে ছাড়বে এবং ঢাকায় গিয়ে পৌঁছাবে 1:15 মিনিটে, এমনটাই তথ্য কিন্তু আমরা পেয়েছি। সকাল থেকে এখানে আমরা আছি রেল স্টেশনে। দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং জনতা যারাই ছিলেন, তাদের যে চাওয়া জুলাই ঘোষণা, সেই চাওয়াকে কেন্দ্র করেই আজকে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে যাতে তারা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে জুলাই যে ঘোষণা সেটি শুনতে পারে এবং জানতে পারে। তার জন্যই কিন্তু এত আয়োজন, এবং এখানে যারা জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ এখানে যারা আছে আপামর জনতা সবাই এখানে অংশগ্রহণ করেছে, এবং দেখতে পাচ্ছি যে ট্রেনে তাদের যে ভিড় সেটি দেখার মতো। প্রতিটি বগিতেই অনেক পরিমাণ যে জনতা এবং শিক্ষার্থী তারা কিন্তু এসেছেন এবং সেই জায়গাগুলো নিয়েছেন। তবে এখানে একটু আপত্তি তুলছেন যারা এখানে আসছেন, তাদের অধিকাংশই বলছেন যে ট্রেন দেওয়া হয়েছে এই ট্রেনের বগি মেরামত করা এবং খুব ভালো মানের বগি তাদের দেওয়া হয়নি, এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে ফ্রিতে এভাবে একটা আয়োজন এবং আমরা যাচ্ছি, সেখানে কেন এত বৈষম্য কেন এখানে করা হচ্ছে, কেন বা এই ভালো ট্রেন রেখে এই ট্রেনগুলো দেওয়া হচ্ছে, এমন অভিযোগও কিন্তু করছেন। তারপরও এখানে যারা উপস্থিত আছেন, আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমরা চেষ্টা করছি যতটা ভালো সার্ভিস তাদের দেওয়া যায় সেই ভালো সার্ভিস তাদের দেওয়ার জন্য, যাতে তারা নিরাপদে ঢাকায় পৌঁছাতে পারেন এবং ঢাকা থেকে নিরাপদে যাতে আবার এখানে আসতে পারেন। তবে এখানে কিছুক্ষণ আগেই যারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন তেমন কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আজকের দিনটা অনেক বড় প্রাপ্তির। আমরা 1 বছর ধরে যে জুলাই অভ্যুত্থানের জন্য আন্দোলন করেছিলাম, তার যে ফলটা, সেই ফলস্বরূপ জুলাই ঘোষণার কিন্তু আমরা দাবি করছিলাম। সেই দাবিটা যদি পূরণ না হয় তাহলে হয়তো আমাদের বড় সংখ্যায় থাকতে হতো, এমনটা কিন্তু তারা বলছেন। তবে আজকের যে দিনক্ষণ ঠিক করা হয়েছে, বিকেলে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা দেওয়া হবে সেটিকে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে। সেই সাধুবাদ থেকে আজকে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং জুলাই যে ঘোষণা সেটি সরাসরি শুনতে যাচ্ছে। রাজশাহী রেল স্টেশন থেকে এই ছিল সবশেষ। জ্যোতি।
রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে ৩৬ জুলাই মিনি ম্যারাথন। জেলা প্রশাসনের এই আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, ম্যারাথনের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং ৩৬ জুলাই উপলক্ষে ম্যারাথনের বিষয়টিকে তারা কিভাবে দেখছেন জানাবেন। জ্যোতিকা, আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের গাছতলা মেরিন ইনস্টিটিউটে। আসলে সকাল 7টা বাজে কিন্তু চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে এই মিনি ম্যারাথন কিন্তু শুরু হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক মহসিনুদ্দিনের কিন্তু এই মিনি ম্যারাথনের প্রধান অতিথি হিসেবে কিন্তু ম্যারাথন দৌড় শুরু করেন, যেখানে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছিলাম এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী সহ নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। এই যে গণ অভ্যুত্থান দিবস, সেই দিবস উপলক্ষে কিন্তু আজকে যে ৩৬ জুলাই অর্থাৎ 5ই আগস্ট, সেখানে কিন্তু চূড়ান্ত বিজয় কিন্তু এসেছিল গেল 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আসলে সেই দিবসটিকে ধারণ করার জন্য কিন্তু আজকে ৩৬০০ মিটার ম্যারাথনের কিন্তু আয়োজন করা হয়েছে। আমি আসলে কথা বলেছিলাম যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। তারা বলছেন যে এই ম্যারাথনের মধ্য দিয়ে তারা যে জুলাই আন্দোলন ছিল, যেই চূড়ান্ত সফলতার দিন, সেই সফলতার দিনটিকে বারে বারে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা আসলে এই ধরনের যে উদ্যোগ রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পেরে কিন্তু তারা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত। তারা বলছেন যে আসলে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের আপামর জনগণের মধ্যে যে বৈষম্য বিগত দিনগুলোতে ছিল তা কিন্তু নিরসন হবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। তাছাড়া এই ম্যারাথনে কিন্তু জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু পুলিশ সুপার রাকিবউদ্দিন কিন্তু অংশগ্রহণ করেছেন। আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, তারা বলছেন যে আসলে এই ম্যারাথনের মধ্য দিয়ে তারাও কিন্তু নানান ধরনের সমাজের যে অনাচার অবিচার রয়েছে তা কিন্তু দূর করতে কিন্তু তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং এর মাধ্যমে সমাজ থেকে যে কিশোর গ্যাং কিংবা মাদক থেকে দূরে থাকবে তরুণ সমাজ, যুব সমাজ, তারা কিন্তু সেটা বলছেন। আসলে আমি কথা বলেছিলাম আয়োজকদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে দিনব্যাপী কিন্তু আজকে নানান ধরনের আয়োজন রয়েছে এবং এই সকালবেলা ম্যারাথনের মধ্য দিয়ে যারা অংশগ্রহণ করছেন আসলে তারাও কিন্তু দেশ গড়ার জন্য কিন্তু এগিয়ে আসবেন এবং এই যে গণ অভ্যুত্থান যেই লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে তা কিন্তু আসলে সামনের দিনগুলোতে আরো ভালোভাবে কিন্তু তারা হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে জ্যোতিকা, এই ছিল আমার চাঁদপুর থেকে মিনি ম্যারাথনের সবশেষ আয়োজনের। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। কিছুক্ষণ আগে জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজশাহীর খবরাখবর জানছিলাম। এই নিয়ে এবার সরাসরি চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ। আপনার কাছে জানতে চাই, বিশেষ ট্রেনে ছাত্র জনতার ভিড় আপনি সেখানে কেমন দেখছেন এবং ট্রেনটি কখন ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে? জ্যোতিকা, মূলত 1 বছর আগে ঠিক এই দিনে গণ অভ্যুত্থানে আসলে বিদায় নিয়েছিল স্বৈরাচারী সরকার। তারই বর্ষপূর্তি আজকে এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত চাওয়া ছিল যারা বিপ্লব করেছেন, গণ অভ্যুত্থান করেছেন সেই ছাত্র জনতার, যে জুলাই ঘোষণাপত্রটি আসবে, জুলাই সনদটি তৈরি হবে এবং সেই বর্ষপূর্তিতেই আজকে আসলে জুলাই ঘোষণাপত্রটি দিচ্ছেন প্রধান উপদেষ্টা। স্বাভাবিকভাবেই যারা বিপ্লব করেছেন ছাত্র জনতা তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং চট্টগ্রাম সহ সারা দেশ থেকে 8টি বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এবং চট্টগ্রাম থেকে যে ট্রেনটি, সেই ট্রেনটি 7টা 15 মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং তার আগে ভোর থেকে আসলে আমরা দেখেছি যে চট্টগ্রামের যে আশেপাশের উপজেলাগুলো আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে কিন্তু ছাত্র জনতা এই স্টেশনমুখী হয়েছেন এবং আমরা ট্রেনের প্রায় 16টি বগি দেখেছি যেগুলো একেবারেই পরিপূর্ণ ছিল এবং তারা ঢাকার উদ্দেশ্যে মূলত রওনা হয়েছেন। রেল কর্তৃপক্ষ বলছে যে এই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে মূলত যেতে যেতে ফেনী, কুমিল্লা সহ মোট 6টি স্টেশনে দাঁড়াবে এবং সেখান থেকে যারা
রয়েছেন ঢাকার উদ্দেশ্যে জুলাই ঘোষণা শুনতে যাবে তাদেরকে নিয়ে যাবেন এবং 16টি ট্রেনে 16টি বগিতে প্রায় 892টি আসন রয়েছে এবং তার বাইরেও অনেকে হয়তো দাঁড়িয়ে কিংবা বসে ট্রেনে যাবেন, ঢাকায় ভিড় করবেন আজকের সেই কাঙ্ক্ষিত জুলাই সনদটি শুনতে। এবং আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ট্রেনটিতে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তারা যাত্রাপথে কোনো ধরনের সমস্যা হবে কিংবা কোনো ধরনের সংঘাত হবে সেই আশঙ্কা তারা দেখছেন না। তবে যেহেতু দীর্ঘদিনের আসলে কাঙ্ক্ষিত চাওয়া জুলাই ঘোষণাপত্র, তারা বলছেন যে তারা যেই বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী দেশ গড়তে, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা আসলে রক্ত দিয়েছেন, তারা প্রাণ দিয়েছেন, তারা একটি গণতন্ত্রের জন্য তারা প্রাণ দিয়েছেন। তারা চান যে জুলাই ঘোষণাপত্রে মূলত সেই বিষয়গুলো থাকে এবং সকল রাজনৈতিক দল, দেশের আপামর জনতা মিলে যাতে সেই ঘোষণাপত্রটিকে একটি সনদে তৈরি করতে পারে সেই বিষয়টি তারা আসলে আশা করছেন এবং সবার সমর্থন আশা করছেন ছাত্র জনতা। জ্যোতিকা। চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়া, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। কুমিল্লায় পাটের সংকটে গেল 6 বছরে বন্ধ হয়েছে পাটজাত পণ্য উৎপাদনকারী 6টি কারখানা। এসব কারখানা বন্ধে একদিকে শ্রমিকরা যেমন হারাচ্ছেন তাদের কর্মসংস্থান, একই সাথে কমছে রপ্তানি আয়। ব্যবসায়ী নেতারা বলছেন সংকট সমাধান সহ কারখানার উৎপাদনে গতি আনতে দরকার পর্যাপ্ত পাটের যোগান। কারখানা কর্তৃপক্ষ বলছে আর্থিক সংকট কাটিয়ে বন্ধ কারখানাগুলোকে উৎপাদনে ফিরতে এগিয়ে আসতে হবে সরকারকে। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যন্ত্রের গতি আর কারিগরের দক্ষতায় পাট তৈরি হচ্ছে বাহারি পণ্যের। সুতা, ব্যাগ, জুতাসহ উৎপাদিত এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা, চীন ও ভারতে। তবে পাটের কাঁচামাল সংকটে ধুঁকছে কুমিল্লার কারখানাগুলো। উৎপাদন নেমেছে অর্ধেকে। আছে দক্ষ শ্রমিক ও আর্থিক সংকটও। বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখা কুমিল্লার এসব কারখানায় সংকট সমাধান সহ গতি আনতে দরকার পর্যাপ্ত পাটের যোগান। পাটের সংকট, পাটের দাম বেশি না, পর্যাপ্ত পাট পাচ্ছিলাম না আগে, তখন অর্ডার ছিল কিন্তু পাট না পাওয়ার কারণে সামরিক বন্ধ ছিল আর কি। বহির্বিশ্বের বাজারে পাটের উৎপাদিত পণ্যের দাম কম হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা, তাই আর্থিক সংকট এড়াতে উৎপাদন বন্ধে বাধ্য হচ্ছেন তারা। ভুগছে এখন পাট শিল্পের সাথে যারা জড়িত, যারা পাটের বিভিন্ন পণ্য রপ্তানি করেন, তারা দক্ষ কারিগর এবং পাটের প্রাপ্য স্বল্পতার কারণে এবং দাম অনেক বেশি হওয়ার কারণে তারা অনেক পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারছেন না। এর সাথে জড়িত হয়েছে বিদেশে পণ্যের দাম কম। এখন আমার কস্টিংয়ের সাথে যদি আমার সেলের প্রফিট না থাকে তাহলে আমি কীভাবে উৎপাদন করব? এটা অনেক বড় আকার ধারণ করছে। পাটের কাঁচামাল, দক্ষ শ্রমিক ও আর্থিক সংকটে 2018 সাল থেকে পর্যায়ক্রমে কুমিল্লায় প্রায় 6টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আর্থিক সংকট কাটিয়ে বন্ধ এসব কারখানা উৎপাদনে ফিরতে সরকারকে এগিয়ে আসতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। মালিক পক্ষের সঙ্গে কথা বললে আসলে জানা যায় যে তারা যে অজুহাতগুলো দেন আমাদেরকে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের কাঁচামালের স্বল্পতা আছে, তাদের জনবলের স্বল্পতা, অর্থাৎ জনবল তারা পাচ্ছেন না। একই সাথে তাদের আর্থিক সংকটের কথাটাও তারা বলে থাকেন। তবে কিছু কারখানা বলেছেন যে তারা হয়তো পুনরায় চালু করার একটা উদ্যোগ গ্রহণ করছেন। আশা করা যাচ্ছে এগুলো চালু হলে হয়তো আগের অবস্থায় আবার ফিরে যেতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে কুমিল্লার 17 উপজেলায় গেল বছরের ব্যবধানে পাট চাষ কমেছে 212 হেক্টর জমিতে। গেল মৌসুমে জেলায় পাট চাষ হয়েছে 1022 হেক্টর জমিতে, আর চলতি মৌসুমে চাষ হয়েছে 810 হেক্টরে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। মানিকগঞ্জে প্রায় 55 কোটি টাকা ব্যয়ে নির্মিত বালিরটেক সেতুতে দীর্ঘদিন ধরে অচল সড়কবাতি, বৈদ্যুতিক সংযোগের অভাবে পুরো সেতুটি থাকে ঘোর অন্ধকারে। উদ্বোধনের সময় রেলিং ছাড়াই চালু হলেও 5 বছরেও সম্পন্ন হয়নি কাজ। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আসাদ জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2 বছরেরও বেশি সময় ধরে অচল স্ট্রিট লাইট। সন্ধ্যার পর ঘোর অন্ধকারে ডুবে যায় মানিকগঞ্জের বালিরটেক সেতু। এতে বাড়ছে ছিনতাই, মাদক সেবন ও দুর্ঘটনার ঝুঁকি। 2016 সালে কালীগঙ্গা নদীর ওপর প্রায় 55 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বালিরটেক সেতু। রাজধানীর সঙ্গে সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার সহজ যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সেতু। কিন্তু উদ্বোধনের 5 বছর পার হলেও শেষ হয়নি পুরো নির্মাণ কাজ।
দুপাশের যে কোনো পাশে কিন্তু রেলিং নেই। আমরা দেখি মাঝে মাঝে ছোট ছোট দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে থাকে। সন্ধ্যার অনেক লোকজন ঘুরতে আসতে পারে না, তো ভয় লাগে। ব্রিজের লাইটের কারণে বেচা কিনা হয় না, বিক্রি হয় না। 7-8টা বাজে লোকজন থাকে না, সব চলে যায়। যদি রাস্তায় ব্রিজের উপর যদি লাইটগুলো ঠিক মতো থাকতো, তো আমাদের যাতায়াতের কোনো সমস্যা হতো না, ভালো হতো। আমাকে জোর দাবি এই ব্রিজের লাইট আর রেলিং দেয়। লাইটটা যদি এখন চালু হয় আর রেলিংটা চালু করে দেয়, লোকজন চলাফেরার জন্য ভালো হয়। সেতুটি ঘিরে বেড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। বালিটেক সেতুর স্ট্রিট লাইট চালুর জন্য ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে, আর বরাদ্দ পাওয়া সাপেক্ষে সেতুর রেলিং স্থাপনের কাজও করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ইতিমধ্যে বিভিন্ন কারণে বৈদ্যুতিক তার চুরি হওয়া বা অন্যান্য কারণে বাতিগুলো যেহেতু জ্বলছে না, আমরা এলজিডির রক্ষণাবেক্ষণ খাত থেকে একটি জরুরি প্রকল্প গ্রহণ করেছি। আমরা এবছর সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। লক্ষাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত, জীবিকা ও নিরাপত্তার সঙ্গে জড়িত বালিটেক সেতু। দিনের আলো যা উন্নয়নের প্রতীক, রাত নামলেই সেটিই হয় আতঙ্কের পথ। তাই দ্রুত স্ট্রিট লাইট চালু এবং রেলিং স্থাপন করে সেতুটিকে নিরাপদ ও চলাচলের উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। নড়াইলে 116 বছরের পুরনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনেই চলছে ঝুঁকি নিয়ে বিচার কাজ। 3 যুগ আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও পরিত্যক্ত ভবনে কার্যক্রম চলছে। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে নতুন ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ ইমরান হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন দেখুন। 1912 সালে নির্মিত হয় নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন। প্রায় 116 বছরের এই ভবনে সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে চুইয়ে পড়ে পানি, এছাড়া খসে পড়েছে পলেস্তরা। অথচ জরাজীর্ণ এই ভবনেই চলছে লোহাগড়া ও নড়াগাতি থানার প্রায় 5 লাখ মানুষের বিচার কার্যক্রম। জেলা জজ কোর্টের মূল ভবনে প্রয়োজনীয় এজলাস না থাকায় জেলা প্রশাসকের পরিত্যক্ত ভবনে 2 এজলাসে প্রতিদিন ভিড় করছেন শত শত বিচার প্রার্থী। গণপূর্ত বিভাগ 1990 সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও নির্মাণ করা হয়নি নতুন ভবন। বর্ষা মৌসুম আসলে আমরা উপর দিকে তাকায় থাকি, এজলাসে না তাকায়, কারণ আমরা জানি এই ভবনটা আজ থেকে 30 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরেও অদ্য অবধি চিফ জুডিশিয়াল ভবন না হওয়ার কারণে এখানে আমাদের বিচার কার্য চলে। এই ভবনটি এত পুরাতন, উপরে ছাদ থেকে আমরা দেখি সিলিংয়ের বিশেষ অংশ ভেঙে ভেঙে পড়ে, বিভিন্ন জায়গায় ফাটা দাগ আছে। আইনজীবীরা এবং বিচার প্রার্থীদের জীবন আশঙ্কাজনক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। 2 তলা বিশিষ্ট এই ভবনে সিনিয়র জুডিশিয়াল 1 ও 2, আমলি আদালত, লোহাগড়া ও নড়াগাতি থানার কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও ভবনটিতে রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরা, অতিরিক্ত ও সহকারী পিপিদের চেম্বার, লাইব্রেরি ও রেকর্ড রুম। এখানে আমাদের বিচার প্রার্থী যারা আসেন তাদের ক্ষেত্রেও যেমন ঝুঁকিপূর্ণ, আইনজীবী এবং বিচারকদের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যদি এই ভবনটা ধসে পড়ে তাহলে প্রাণহানির শঙ্কা আছে। আমরা বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং জেলা জজ মহোদয়কে আমরা বিষয়টি অবহিত করেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এর দায় কে নেবে। পাশাপাশি বৃষ্টির সময় আমরা দেখেছি ভবনটা কাঁপে। গণপূর্ত বিভাগ বলছে জজ কোর্ট ভবনের 3য় তলায় নতুন করে এজলাস নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। এছাড়া আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান কর্মকর্তারা। সম্প্রতি নড়াইলের সিজিএম ভবনের জন্য একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে প্রায় 93 কোটি টাকা। সেখানে রয়েছে সাব স্টেশন, জেনারেটর, লিফট সহ আনুষঙ্গিক সুবিধা। ভবনটির কাজ বাস্তবায়ন হলে এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং যারা বেচারাকে সেবার জন্য আসবে তাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি। 2014 সালে জজ কোর্টের মূল ভবনের পাশে 1 একর 7 শতক জমিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের জন্য জমি অধিগ্রহণ করা হয়। তবে ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না হয় শুরু হয়নি নির্মাণ কাজ। এখন নড়াইল। তীব্র পানির সংকটে খেজুর চাষের জন্য মরুভূমির দিকে ঝুঁকছেন ইরাকের চাষিরা, যেখানে তাদের এখন নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর। 7 আল আরব নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় বিকল্প পথ খুঁজে বেড়াচ্ছেন তারা। এছাড়া দেশটির মূল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির প্রবাহ কমে যাওয়ায় সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে, যার প্রভাব পড়েছে দেশটির কৃষি খাতে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
সম্প্রতি তীব্র দাবদাহে পড়ছে ইরাকের বিভিন্ন শহর। বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ছাড়িয়েছে 52 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় ইরাকের অনেক প্রদেশে সরকারি ছুটিও ঘোষণা করা হয়। তীব্র গরমে হাঁসফাঁস করছেন বাসিন্দারা। সংকট দেখা দিয়েছে বিদ্যুৎ ও খাবার পানির। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে জাতিসংঘের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছে ইরাক। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মোহনায় অবস্থিত 200 কিলোমিটার দৈর্ঘ্যের শাত আল আরব নদী। একসময় এই নদী তীরবর্তী অঞ্চলে ছিল বিশ্বের বৃহত্তম খেজুর বাগান। সম্প্রতি ইরাকের অন্যতম পানির উৎস শাত আল আরব নদীর পানিতে বেড়েছে লবণাক্ততা। বাধ্য হয়ে খেজুর চাষিরা এসব জমি ছেড়ে সরে যাচ্ছেন বসরার পশ্চিমের মরুভূমির দিকে। طبعا لو خلصها من المعادن والكبريت حتى صالحه للشرب ما تتساوى المزارع بملوحة الماء، بس هذا تقريبا أعذب ماء موجود خلينا نقول بالبصرة. درجة يعني الملوحة صارت 33، لا نخلة تستقبله ولا شجرة أبدا. شوف هذا ناعم. بعد هسه وين هاي ناعمة. উজান থেকে পানির প্রবাহ কমে যাওয়ায় খরা এবং টাইগ্রিস নদীর উজানে তুরস্কের বাঁধ নির্মাণের ফলে ইরাকে পানির সংকট তীব্র হয়েছে। বাঁধের কারণে নদীর প্রবাহ নষ্ট হয়ে মিশছে সমুদ্রের লবণ পানি। এতে উর্বরতা হারাচ্ছে নদী তীরবর্তী জমিগুলো। বসরা প্রদেশে লবণাক্ততা ও খরায় খেজুর বাগানগুলো পূর্ব থেকে পশ্চিমে স্থানান্তর করা হয়েছে। তবে সেখানেও ভূগর্ভস্থ পানির সংকট তীব্র। লবণাক্ত জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে খেজুর গাছ এবং বাধাগ্রস্ত হচ্ছে ফলন। নদী তীরবর্তী বাগানগুলোতে ক্রমেই হ্রাস পাচ্ছে খেজুর উৎপাদন। মাত্র 2 বছরের ব্যবধানে বাগান প্রতি খেজুর উৎপাদন কমেছে 2 থেকে 2.5 টন। এছাড়া পর্যাপ্ত বৃষ্টির অভাবে এখন মৃতপ্রায় বহু গাছ। বসরা কৃষি অধিদপ্তর জানিয়েছে অনেক কৃষক এখন ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করছে। এতে খেজুর চাষের পাশাপাশি অন্যান্য শাকসবজি উৎপাদনও কমছে। تصل إلى 2000 أو 3000 ملي موز، هاي ممكن تكون ناجحة جيدة في الزراعة، إضافة إلى استخدام التقنية الحديثة. طريقة الري بالتنقيط راح تقلل من يعني تقلل المياه بصورة عامة. সম্প্রতি ইরাকের পানি সংকট নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানিও শুকিয়ে যাচ্ছে। 2024 সালের এপ্রিলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাগদাদ সফরে এসে 10 বছরের পানি ব্যবস্থাপনা চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনও ফল দেখতে পায়নি বসরার বাসিন্দারা। তানভীর জনি, এখন বিশ্ব। প্রায় 99% প্লাস্টিক উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজন তেল, গ্যাস কিংবা কয়লার মতো জীবাশ্ম জ্বালানি। তাই উৎপাদন কমানোর পরিবর্তে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিচ্ছে জ্বালানি উৎপাদক দেশগুলো। এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় আজ থেকে শুরু হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটির 10 দিনের কনফারেন্স। বিশ্লেষকদের আশঙ্কা, কঠোর বিধিনিষেধ ছাড়াই প্লাস্টিক দূষণ রোধে হতে পারে বৈশ্বিক চুক্তি। নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। মাইক্রোপ্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিকে আচ্ছাদিত সৈকত, দীর্ঘদিন ধরেই বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে প্লাস্টিক দূষণ। প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে হিমালয় পর্বতের চূড়া, পৃথিবীর প্রতিটি প্রান্তেই মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। গবেষণা বলছে বিশ্বজুড়ে প্রতিবছর 30 কোটি টন প্লাস্টিকের বর্জ্য তৈরি হচ্ছে। আর প্লাস্টিক দূষণে মানব স্বাস্থ্যে বার্ষিক ক্ষতির অঙ্ক ছাড়িয়েছে $1.5 ট্রিলিয়ন। এমন পরিস্থিতিতে ধরিত্রী রক্ষায় জাতিসংঘের উদ্যোগে বৈশ্বিক প্লাস্টিক চুক্তি নিয়ে 6ষ্ঠ দফার আলোচনায় 170টিরও বেশি দেশ। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো প্লাস্টিকের উৎপাদন কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার দিকে জোর দিচ্ছে। তবে সৌদি আরব, কাতার, ইরান ও রাশিয়ার মতো জ্বালানি তেল উৎপাদক দেশগুলো কেবল প্লাস্টিকের বর্জ্য কমানোর পক্ষে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন বলছে 98% বেশি প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয় তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি। তাই প্লাস্টিক উৎপাদন কমলে দেশগুলোর অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। বিশ্লেষকরা বলছেন শেষ মুহূর্তে ঐকমত্য সম্ভব হলেও প্লাস্টিক দূষণ রোধে সম্ভাব্য চুক্তিটি তেমন কঠোর হবে না। There are 193 members of the United Nations. There are these negotiators around this table. There are different views. Do you think that moving later will get us a better treaty? We are trying to get what we can that will address plastic pollution, including in the marine environment, because these impacts are catastrophic.
প্লাস্টিক নিয়ে বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত, তখন পরিবেশের পরিবর্তে বাণিজ্যের পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। রয়টার্সকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন এমন চুক্তিকে সমর্থন করবে যেখানে প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, কারণ এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন প্রতিষ্ঠান ও অর্থনীতি। প্লাস্টিক দূষণ রোধে চুক্তিতে পৌঁছাতে আলোচনা শুরু হয় 2022 সালে। সবশেষ গেল বছর দক্ষিণ কোরিয়ায় কনফারেন্স হলেও মতবিরোধের কারণে ঐক্যমতে পৌঁছাতে পারেনি দেশগুলো। প্রথমবারের মতো প্লাস্টিক নিয়ে চুক্তিতে সম্মতি অর্জন সম্ভব কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 14 আগস্ট পর্যন্ত। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাস পেরোলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের নির্বাচন। সংগঠনটিতে আগে সাবেক ক্রিকেটারদের আধিপত্য থাকলেও এবার সংখ্যাগরিষ্ঠ বর্তমান ক্রিকেটাররা। নতুন কাঠামোতে একই সঙ্গে সাবেক কিংবা বর্তমান কোনো ক্রিকেটার বিসিবি ও কোয়াবের দায়িত্ব পালন করতে পারবেন না। 4 সেপ্টেম্বরের নির্বাচনের জন্য ইতিমধ্যেই 3 সদস্যের কমিশন গঠন করেছে কোয়াবের আহ্বায়ক কমিটি। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। কোয়াব নিয়ে আর খোয়াব নয়, এবার হবে সংস্কার। সমালোচনায় জর্জরিত হয়েও নিশ্চুপ। ক্রিকেটারদের সুবিধা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠিত হলেও প্রতিষ্ঠা লগ্ন থেকেই যেন নাম সর্বস্ব। বিগত বছরগুলোতে কোয়াব কর্তাদের সাথে ক্রিকেটারদের দূরত্ব আড়ালে থাকলেও 2019 সালের ক্রিকেটার্স ধর্মঘটে প্রকাশ্যে আসে চাপা অসন্তোষ। এরপরেও সংগঠনটির নেতৃত্বে আসেনি কোনো পরিবর্তন। তবে 11 বছর পর নাইমুর দুর্জয়রা সরে দাঁড়ালে নতুন রূপে আসতে যাচ্ছে কোয়াব, যেখানে প্রতিনিধিত্ব থাকবে বর্তমান ক্রিকেটারদের। এর আগে কখনো এভাবে কোয়াবের সাথে কোনো প্লেয়ার, বিশেষ করে কারেন্ট প্লেয়ার, কখনো ইনভলভ ছিল না। কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে, এই আশায় কিন্তু আমরা লাস্ট 15 বছর বা 20 বছর বা 30 বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি, বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না। আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের, ক্রিকেট সামনের দিকে না এগোলে দায়বদ্ধতাও আমাদের। কোয়াবের আসন্ন নির্বাচন 4 সেপ্টেম্বর। গঠন হয়েছে 3 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি। নাইমুর দুর্জয়রা একই সাথে বিসিবি ও কোয়াব দুই কুল রক্ষা করে চললেও আগামীতে সেই সুযোগ থাকবে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না। সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে, নাম্বার 1। স্থায়ী সদস্যদের যে কেউ নির্বাচন করতে পারবেন, তবে নির্বাচনে ক্রিকেটারদের মনোনীত প্রার্থী কে হবেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকলোই। এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে, এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে যাচ্ছি, যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলো। তো এই জন্যই আমাদের বর্তমান প্লেয়ারদের ইনভলভ হওয়া। ইলেকশন ওপেন আছে, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। তো ভোটাধিকার আমার আছে, আমি যাকে মনে করব যে আমাদের জন্য পারফেক্ট, আমরা তাকেই সিলেক্ট করব। চূড়ান্তভাবে প্রার্থীর নাম না বললেও ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সম্ভাব্য সেই নামটা হতে পারে তামিম ইকবাল। এদিকে স্বস্তির খবর, ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় বিসিবিতে ঠিকানা পেতে যাচ্ছে কোয়াব। এসবিএনসিতে আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো একবার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস আজ। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও থামেনি নৃশংসতা। যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। মানিক মিয়া ঐতিহাসিক জুলাই ঘোষণা আজ। থাকছে মুক্তিযুদ্ধ সহ অতীতের গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায় জনগণ। যুব সমাবেশে তারেক রহমান। অস্থিরতা তৈরিতে চক্রান্তের অভিযোগ। পাট সংকটে কুমিল্লায় 6 বছরের 6 কারখানা বন্ধ। ফের উৎপাদন ফেরাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান। নড়াইলে 100 বছরের পুরনো পরিত্যক্ত ভবনে বিচার কাজ। অর্থ বরাদ্দ না হওয়ায় শুরু হয়নি নতুন ভবন নির্মাণ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।